নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পশ্চিমবঙ্গে এইবারের নির্বাচন হিন্দুদের জন্য একটা অস্তিত্বের লড়াই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের মাতৃভূমি, এইটা যদি আর না থাকে তাহলে বাঙালি হিন্দুদের মাতৃভূমি বলতে আর কিছু থাকবে না। কারণ হিন্দুরা খেলাফতে বিশ্বাস করে না। সো এমন না যে একটা জায়গা দখল করে বলবে যে এটা আমাদের মাতৃভূমি। তারা এই পশ্চিমবঙ্গকেই মাতৃভূমি মনে করে এবং এইখানেই তাদের শেকড়। এখনও যদি হিন্দুদের টনক না নড়ে তাহলে বলা হচ্ছে যে এইবারই নাকি শেষ ট্রেন। বাঙালি হিন্দুরা কি এই শেষ ট্রেনে উঠবে? তবে এইবার রব উঠেছে যে এইবার দিদি টাটা বাই বাই, মানে বলছে যে এইবার হবেই হবে। আমরা কিন্তু এইরকম রব 2021 সালে খুব ভালো করেই শুনেছি। তৃণমূলের মানে যত আছে সবাই, আজকে তৃণমূলে যারা মন্ত্রী, এমপি বা এই এমএলএ আছে তারাও কিন্তু অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিল। তৃণমূলের ঘর খালি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও 2021-এ তৃণমূল বাজিমাত করেছে, তাই না? যেখানে 220টা আসনের ঘোষণা দেওয়া হয়েছিল সেখানে 100 পেরোতে পারেনি বিজেপি। তো একইভাবে আমরা এইবারও কিন্তু রব শুনছি, কিন্তু এইবার ওই তৃণমূলের নেতা নেত্রীদের মানে বিজেপিতে জয়েন করার যে সুনামিটা আমরা 2021-এ দেখেছি, সেই সুনামি আমরা দেখছি না। হয় বিজেপি এইবার তাদেরকে গ্রহণ করেনি, নয়তো তৃণমূল খুব আশ্বস্ত যে তারা এইবারও বাজিমাত করবে, বা এমনও হতে পারে যে গেলবারে তারা এই শিপ জাম্পিং করে তারপরে একুল উকুল দুইটাই খুইয়েছে, তারা তৃণমূলে ফিরে গেছে অধিকাংশই, কিন্তু আর সেইভাবে মূল্যায়িত হয়নি। কিন্তু যারা নাকি অপরিহার্য তাদেরকে ঠিকই মূল্যায়ন করা হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে হইতে পারে যে তৃণমূলের সেই বিজেপিতে আসার সেই জোয়ারটা এবার দেখা যায়নি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি একজন দূরবর্তী একজন অবজারভার হিসাবে আমি যা দেখছি, আমি কিন্তু বারবার বলছি যে কি বলে, ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ, আশঙ্কা কিন্তু আমার আছে। আমি কখনোই এই যাবৎ কখনোই একজন মানুষ সরাসরি আমাকে কেউ এসে বলেনি যে তিনি তৃণমূলকে সাপোর্ট করেন, একজনও না। আমার আত্মীয় স্বজন বহু আছে ভারতে, তাদের মধ্যেও একজনও কোনোদিন বলে নাই যে তারা তৃণমূলকে সাপোর্ট করে, তৃণমূলকে ভোট দেবে। কিন্তু তারপরে তৃণমূল ভোটগুলি পাচ্ছে, কিভাবে পাচ্ছে? এমন হতে পারে যে এই যে আপনারা বলছেন যে নির্বাচন কমিশন নানান রকম ব্যবস্থা নিয়েছে, এইবার একদম বজ্র আটি, এইবার আর হবে না। কিন্তু কাদেরকে দিয়ে কাজগুলি করাবে? আপনারা দেখেছেন এসআইআর নিয়ে কি একটা ঘেটে দিয়েছিল বেসিক্যালি এসআইআরটাকে, যাতে এসআইআরটা শেষ করতে পারে না, যাতে একটা এসআইআর নিয়ে একটা হট্টগোল পেকে যায়, তারপরে আদালত বলে দিবে যে ওকে, যেহেতু এটা শেষ করতে পারো নাই, আগের লিস্ট অনুযায়ী, ভোটার লিস্ট অনুযায়ী ভোট হবে, এইবার পার পেয়ে যাক। কিন্তু তারপরে যাই হোক, এটা তৃণমূল আর এখানে সুবিধা করতে পারে না, এটা ঝামেলায় পড়ে গেছে। এসআইআরটা হয়েছে এবং এই যে যারা এসআইআরটা সম্পন্ন করতে বাধ্য হয়েছে, বেসিক্যালি মেনে নিতে, তৃণমূল এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে যেই অফিসার, যেই কর্মকর্তারা আছে, তারাই কিন্তু সেই
নির্বাচনটাও পরিচালনা করবে। এবং হঠাৎ করে আজকে এসে যদি নির্বাচন কমিশনার বলে যে তোমাদের যেই ওল্ড অ্যালেজিয়েন্স আছে, তোমাদের এইখান থেকে ওইখানে সরাই দিলাম, ওইখান থেকে ওইখানে সরাই দিলাম, মানে হেরফের করলো। কিন্তু নেটওয়ার্ক তো তৃণমূলের নেটওয়ার্কের আন্ডারেই তো তারা কাজ করে, তাই না? সুতরাং সর্বত্রই তো তৃণমূলের একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কটা কি উপড়ে ফেলে দেওয়া সম্ভব এত তাড়াতাড়ি? এবং ধরুন এই মুহূর্তে তৃণমূল একটা বেকায়দায় আছে, আমরা ধরে নিলাম, কিন্তু নির্বাচনের দিন অন্তত এই একটা দিনের জন্য এই সরকারি কর্মকর্তারা যারা ভোট কেন্দ্রে জড়িত থাকবে, ভোট গণনা থেকে ভোট গ্রহণ সব কিছুতে যখন জড়িত থাকবে, তারা যদি এমন একটা প্ল্যানের মধ্যে কাজ করে, কারণ তৃণমূলের কাছে তো সকল অফিসারদেরই লিস্ট আছে, সকল অফিসারদের মানে শুধু লিস্ট না, তাদের নাম্বারটাও আছে, যে তারা কোন জায়গায় কী ওকাস কুকাস কীভাবে কী করেছে, এগুলি তৃণমূল জানে, কাকে কোন জায়গায় ব্যবহার করেছে। সো বেসিকলি হোল ব্যুরোক্রেসি ইজ কম্প্রোমাইজড। তো সেই কম্প্রোমাইজড ব্যুরোক্রেসি নিয়ে আপনি নির্বাচনে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু যদি একটা দিনের জন্য সেই পুরা সিন্ডিকেটটা বলে যে এতদিন তো আমরা নির্বাচন কমিশনকে মানে মেনে নিয়েছি, তাদের আদেশ নির্দেশে কাজ করেছি, এই একটা দিন 24টা ঘন্টা আমরা আমাদের মতো কাজ করব, আমাদের সিন্ডিকেটের নির্দেশ অনুযায়ী কাজ করব, মানে এটা ঠেকাবেন কি করে? হাউ ডু ইউ স্টপ দ্যাট? আমি তো দেখি না এরকম ঘটনা যে ঘটবে না, সেটা কিন্তু আপনি বলতে পারেন না। ইভেন ভোটাররাও, ভোটার ইন্টিমিডেশন, ভোটার সাপ্রেশন, ভোটারকে ভয় দেখানো, এগুলি তো আপনি বলতেই পারেন যে দেখো আমরাই জিততেছি, তুমি যাই করো। বা এই ভোট কেন্দ্রে দায়িত্ব পালনরত যেই অফিসাররা থাকবে, তারাও যদি হাবভাবে এমন কিছু বুঝিয়ে দেয় যে দিন শেষে তারা তৃণমূলী, তখন সাধারণ মানুষ সুষ্ঠুভাবে নির্ভয়ে ভোটটা কি দিতে পারবে? আমি এইটা নিয়ে শঙ্কিত। তো বলা হচ্ছে যে আমরা ভয়টা ভেঙে দিয়েছি, যে এই যে আপনাদের একটা দৈত্যের একটা ভয় ছিল, সেই দৈত্যকে আর ভয় পাবার দরকার নাই। মানে এমন একটা ক্যারিশমা তারা করেছে, মনে করেন যে একটা পাড়ায় রেগুলার দৈত্য আসতো এবং সেই ভয়ে মানুষ কথা বলতে পারতো না, লুটটুট করে নিয়ে চলে যেত। তারপরে এক বুদ্ধিমান লোক ছিল গ্রামে, তো সে বলল যে এইভাবে তো দৈত্যদের করা যাবে না, মানুষকে মানে সাহসী করা যাবে না। সেই বিখ্যাত উক্তির মতো আর কি, যে অনলি থিং ইউ হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার, যে ভয়টাই একমাত্র জিনিস, মানে এটা আদতে কিছু নাই, শুধু মানে আমরা ভয়কেই ভয় পাই। আর কিন্তু ভয়টা যখন সরিয়ে নিয়ে যাবে তখন দেখবে যে এইখানে আর কিছু নাই। তো ওই রকম একটা ক্লেভার লোক ছিল, তো ওই লোক যুবক, তো সে কয়েকজনকে নিয়ে বলল যে দেখো এদের সাথে তো এই জনগণকে ডাকলে এই দৈত্যদের বিরুদ্ধে তো কেউ সাড়া দেবে না, তো এক কাজ করি, কি করব? তখন বলল যে গ্রামের সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো যে তোমরা অমুক দিন সন্ধ্যা 7টার সময় এই বটতলার নিচে এইখানে সমবেত হবে, কি হবে তোমরা দেখবে কি হবে। তো এইখানে তারা মাছ মাংস বিশাল একটা পিকনিকের আয়োজন করলো, এবং ওই মানুষ আসার আগে গ্রামে রটিয়ে দেওয়া হলো যে দৈত্যরা আসতেছিল, দৈত্যরা আসার পথে তারপরে কয়েকজন দৈত্যরে দৈরা রাইখা দিয়া, তারপরে এই দৈত্যদের হাড়ির মধ্যে রাইখা এটাকে পাকানো হচ্ছে, এবং এটা দৈত্যকে তারা খাবে সবাই মিলে। তো মানুষ তো মহা খুশি, দৈত্যকে খেয়ে ফেলেছে, তো ওয়াও, তাহলে তো আমরা দৈত্যকে খেতে পারি। তো জনগণকে ওই সাহসটা দেওয়া হয়েছে। এরপরে দৈত্যরা যতবারই এসেছে
আর সুবিধা করতে পারে নাই, তারপরে দৈত্যরাই পেশা ছেড়ে দিয়েছে। কারণ আরে এই গ্রামবাসী তো আগে ভয় পাইতো, এখন তো ভয় পায় না, তা এখন তো আমাদেরকে উল্টা মার দেয় বা দৈরাও রাখে, তাহলে এই দৈত্যরা আর আসে না। তো বিজেপি এইবার এই দৈত্যের ভয়টা তাড়ানোর জন্য সব জায়গায় বলতেছে যে ভয় আর নাই, ভয় আর নাই, মানে কিন্তু তারাও জানে যে ভয় কোথাও না কোথাও তো আছে। ভয় তো মানে মনের অন্ধরে শীত কেটে ঢুকে। কারণ হলো যে পরের দিন কি হবে, হোয়াট উইল হ্যাপেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এগুলি কিন্তু অনবরত মানুষকে ভয় দেখিয়ে আসতেছে, বলতেছে যে এমন মামলা দেব, এই যে এই নির্বাচনের পর দিন তো সব আমাদের কাছে আসবে, সবই আবার আমরা কন্ট্রোল করব, তখন চান্দু কোথায় যাবে, এটা বলা হচ্ছে। অ্যান্ড দিস ইজ ডেঞ্জারাস। সুতরাং এই ভয়টাকে অতিক্রম করে পশ্চিমবঙ্গের মানুষ কি ভোট কেন্দ্রে যাবে? একটা তারপরে আছে অন্যান্য প্রলোভন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিজেপি এমন একটা দল, গ্রোথ ওরিয়েন্টেড একটি দল, তারাও বলতে হচ্ছে যে আমরাও তোমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেব, এই যুবকদের ভাতা দেব, মহিলাদেরকে সরকারি বাসে বিনামূল্যে চড়তে দেব, মানে এগুলি তারা বলছে। তারা বলতে বাধ্য হচ্ছে যে তৃণমূল মমতা ব্যানার্জি কি দেবে তার চাইতে আমরা ডাবল দেব বলা হচ্ছে। তারপরেও তো মানে মানুষ আছে যারা তৃণমূলকে সমর্থন করে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে, বিজেপি বিরোধী স্লোগান। আবার কেউ কেউ বলছে যে চটি চাটা গর্বিত, চটি চাটা গর্বিত, মানে এটা একটা স্লোগান দেখলাম কালকে একটা ফেসবুকে, যে এক মহিলা বলতেছে তারা চটি চাটা বলে বলুক, কিন্তু তারা গর্বিত। তো চটি চাটা বললেও তারা গর্বিত। এগুলি আছে। আমার এই কালকের এক ভিডিওতে আমার চ্যানেলে বলে যে আপনি বিজেপির কত টাকা খেয়েছেন, আপনি পশ্চিমবঙ্গের রাজনীতি না জেনে কেন ভিডিও করেন, আপনি কেন্দ্র এবং প্রভিন্স এই স্টেটের পার্থক্য বুঝেন না। আমার এই লেকচারগুলি আমার দেওয়ার দরকার নাই। আপনারা যে তৃণমূলের কাছে মাথা বিকিয়ে দিয়েছেন, আপনার যে ভাতা গোষ্ঠী বেসিক্যালি একটা ভাতার সংস্কৃতি তৈরি করেছে পশ্চিমবঙ্গে, এবং এই ভাতার সংস্কৃতিতে এই মানুষগুলি অন্ধ। এখন তারা ১৫০০ই চাই, যে ১,০০০ টাকা দিত বা এখন ৫০০ টাকা, ওইটা তারা বিশ্বাস করে, কারণ তারা পেয়ে আসছে তৃণমূলের কাছ থেকে, পেয়ে পেয়ে তারা এইটা আর হাতছাড়া করতে চায় না। এদিকে যে তাদের বাচ্চা কাচ্চারা, ছেলে মেয়েরা চাকরি বাকরি পাচ্ছে না দিনের পর দিন, বা পেলেও ১০-১৫ লাখ টাকা ঘুষ দিয়া পেতে হচ্ছে, আবার অনেক টেম্পোরারি চাকরি। তো একটা এই বিতৃষ্টির মাঝেও ওই ১,০০০ টাকাটা মানে কোনোভাবেই তারা ছাড়তে চায় না। আবার ১,০০০ টাকা দেখা গেছে ৩ দিনের মদের পয়সা, তো ৩ দিনের মদ খাইয়া উড়িয়ে দিচ্ছে। এই টাকাটা কিন্তু তাদের কোনো কাজে লাগছে না, অথচ একটা মানে কর্মসংস্থান যদি হতো তাহলে তারা ভালো থাকতো। তো এই ভালো থাকাটা মনে করতেছে যা আছে তা নেই। কিন্তু ওই বিজেপি যে বলতেছে, আমি সাপোর্ট করি না যে বিজেপি এই বিজেপিও এই ওয়েলফেয়ার স্কিমের মধ্যে যাক, কারণ এগুলি দিয়া লাভটা কি? সবচেয়ে বড় হয়েছে কর্মসংস্থান, উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার, এইগুলি হাসপাতাল, স্কুল, কলেজ, যেগুলি বিজেপির ইশতেহারে আছে। তারপরেও তারা এই ভাতাটা থেকে সরতে পারতেছে না। আবার এই এত ভাতা ঘোষণার পরেও কিন্তু সেই জনগণ, যারা ভাতাখোর জনগণ, তারা কিন্তু বিজেপিকে আস্থায় নিতে পারতেছে না। সুতরাং বিজেপি যে এই ইলেকশনে জিতবে, হতে পারে আমি রং, বাট আমার অনেকটা মানে রিজার্ভেশন আছে, যে ডাউট আছে যে বিজেপি এই নির্বাচনে সরকার গঠন করতে পারবে কিনা। কারণ আপনি যদি কেন্দ্রওয়ারি দেখেন, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে দেখেন, বিজেপির যেই জোয়ারটা ২০২১ সালে দেখেছি, এইবার কিন্তু আমরা বিজেপির জোয়ারটা সেইভাবে আমার মনে হয় না দেখছি। হ্যাঁ, বিজেপি কথা উঠতেছে যে এইবার সিস্টেম উইল বি মোর ফেয়ার, এবং এই বিজেপি এখন যে তৃণমূল যেই সিস্টেম একটা করেছে দীর্ঘদিন ধরে, এবং সিস্টেমের ওপর তীব্র ভরসা আছে তৃণমূলের, বিজেপিও এখন মনে করতেছে একটা কাউন্টার সিস্টেম গড়ে উঠেছে, এই সিস্টেমটার ওপর আমরা ভরসা রাখব।
কিন্তু আমি এক বন্ধুর সাথে আলাপ করতেছিলাম, তখন বলল যে দাদা, পশ্চিমবঙ্গে নির্বাচন হয় না, নির্বাচন করাতে হয়। সুতরাং তৃণমূল জানে কিভাবে নির্বাচন করাতে হয়। বিজেপি কি শিখেছে কিভাবে নির্বাচনটা করাতে হয়? বিজেপি হইতে পারে অনেক লোক দেখবেন, লোক সমাগম, কিন্তু নির্বাচনের দিন এক্স্যাক্টলি এই নির্বাচনটা কিভাবে করিয়ে ঘরে ফসল তুলতে হবে সেইটা মনে হয় এখনও পশ্চিমবঙ্গের বিজেপি জানে না। তাদের সাংগঠনিক দুর্বলতা প্রচণ্ড রকমের এখনও আছে। এই যে লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি তৈরি করে দিয়েছে, কিন্তু তারপরেও বিজেপির কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কি আছে সেইভাবে? তো যাই হোক, দেখা যাক বিজেপি এইবার নির্বাচনটা হওয়া না, নির্বাচনটা করাতে পারে কিনা। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।